পথের পাঁচালী আজকে 25 নম্বর পরিচ্ছেদ থেকে শুরু হবে। এর আগে 23-24 পড়েছিলাম। 23 নম্বর পরিচ্ছেদে আমরা জেনেছিলাম যে অপুর পিতা হরিহর বহু দুঃখ কষ্ট করে বাড়ি ফিরে এসেছে এবং ফিরে আসার পর খবর পেয়েছে তার মেয়ে, যার নাম দুর্গা, সে মারা গিয়েছে। এছাড়াও আমরা 24 নম্বর পরিচ্ছেদে আমরা পড়েছিলাম যেহেতু অপু বই পড়তে খুবই ভালোবাসে, তাই ও সতুর সাথে কি করেছে, সতুর সাথে হচ্ছে সলা পরামর্শ করে পুকুর পাহারা দেওয়ার নাম করে বই পড়ছে। এগুলো আমরা পেয়েছি বিস্তারিত আলোচনা। ঠিক আছে, এবার 25 নম্বর আমরা পরিচ্ছেদে জানবো আর একটা নতুন জিনিস। দেখা যাক। বলছে, সেদিন দুপুরে তাহার বাবা একটা কাগজের মোড়ক দেখাইয়া হাসি মুখে বলিল। তাহার বাবা বলতে এখানে অপুর বাবা বলছে। অপুর বাবা একটা কাগজের মোড়ক দেখে হাসি মুখে বলছে, দেখো তো খোকা, কি বলো দেখি। অপু তাড়াতাড়ি বিছানার উপর উঠিয়া বসিল, উৎসাহের সুরে জিজ্ঞাসা করিল, খবরের কাগজ? না বাবা, সেদিন রাম কবচ লিখিয়া দিয়া বেহারি ঘোষের শাশুড়ির নিকট যে 3টি টাকা পাইয়াছে, আন্ডারলাইন হবে, স্ত্রীকে গোপন করিয়া হরিহর তাহারই মধ্যে থেকে 2 টাকা খবরের কাগজের দাম পাঠাইয়া দিয়াছিল। স্ত্রী জানতে পারিলে অন্য 5টা অভাবের গ্রাস হইতে টাকা দুটোকে কোনো মতেই বাঁচানো যাইত না। তার মানে কি বুঝলাম, যেহেতু হরিহরের সংসারে আর্থিক দুর্দশায় জড়িত, তাই হরিহর হরিহর তার বউয়ের চোখ আড়াল করে যে 3 টাকা পেয়েছিল সেখান থেকে 2 টাকা সরিয়ে অপুর জন্য কি করেছে, কাগজ কিনেছে, খবরের কাগজ কিনেছে। ঠিক আছে, যদি স্ত্রী এটা টের পেত যে 3 টাকা পেয়েছে তার স্বামী, সেই 3 টাকা কিন্তু খরচ করতো না, বরং রেখে দিত। ওকে, অপুর বাবার হাত হইতে তাড়াতাড়ি কাগজের মোড়কটা লইয়া খুলিয়া ফেলে। হ্যাঁ, খবরের কাগজ বটে, সেই বড় বড় অক্ষরে বঙ্গবাসী কথাটা লেখা, সেই নতুন কাগজের গন্ধটা, সেই ছাপা, সেই সব, যার জন্য বৎসর খানেক পূর্বে সে তীর্থের কাকের মতন, তীর্থের কাক বলতে বোঝায় প্রত্যাশী ব্যক্তি, এটা একটা প্রবাদ প্রবচন, কোনো কিছুর জন্য অধীর আগ্রহে বসে থাকা, তাদের বলা হয়ে থাকে তীর্থের কাক। তীর্থের কাকের মতো অধীর আগ্রহে ভুবন মুখুজ্জের চণ্ডী মণ্ডপের ডাক বাক্সটার কাছে পিয়নের অপেক্ষায় প্রতি রবিবারে হাঁ করিয়া বসি থাকিত। খবরের কাগজ, খবরের কাগজ, কি সব নতুন খবর না জানি দিয়াছে, কি অজানা কথা সব লেখা আছে ইহার বড় বড় পাতায়। হরিহরের মনে হয় 2 টাকার বিনিময়ে ছেলের মুখে যে আনন্দের হাসি ফুটিয়া তুলিয়াছে, তাহার তুলনায় কোনো বন্ধকি মাকড়ি খালাসের আত্মপ্রসাদ মোটেই বেশি হইত না। অর্থাৎ মাকড়সার জালের মধ্যে থাকা কোনো হচ্ছে কীটপতঙ্গ প্রাণী যেভাবে হচ্ছে ছটপট ছটপট করে বাঁচার জন্য, ঠিক সেই রকমই কি করেছিল, কখন পাবে, হ্যাঁ, অপু কখন খবরের কাগজ পাবে সেই রকমই প্রত্যাশা নিয়ে কিন্তু বসেছিল। এবার খবরের কাগজটা যখনই অপু পেয়েছে তখনই কিন্তু একটা চওড়া হাসি অপুর গালে ফুটে উঠেছে। ওকে, একদিন রানী বলল, তোর খাতায় তুই কি লিখছিস রে? অপুকে জিজ্ঞাসা করছে। তখন অপু বিস্ময়ের সুরে বলিল, কোন খাতায়? তুমি কি করে জানলে? বলতে গিয়ে হয়তো থেমে গেছিল। আমি তোদের বাড়ি সেদিন দুপুরে যাইনি বুঝি? তুই ছিলি নে, খুড়িমার সঙ্গে কতক্ষণ বসে কথা বললাম। কেন, খুড়িমা তোকে বলেনি? তাই দেখলাম তোর বইয়ের দপ্তরে তোর সেই রাঙা খাতাখানায় কি সব লিখছিস। আমার নাম রয়েছে আর দেবী সিংহ না কি একটা, হ্যাঁ, মানে ওই রানীর নাম করে কিছু একটা অপু খাতার মধ্যে লিখছিল। এবার রানী তো টের পেয়েছে, ওটাই জিজ্ঞাসা করছে যে আমার নামে কি লিখছিলি রে, দেখি দেখি। তখন অপু লজ্জায় লাল হইয়া বলিল, ও একটা গল্প। কি গল্প রে? মানে রানী জিজ্ঞাসা করছে, কি গল্প রে? আমায় আমায় কিন্তু পড়ে শোনাতে হবে। পরদিন রানী একখানা ছোট বাঁধানো খাতা অপুর হাতে দিয়া বলিল, এতে তুই আমাকে একটা গল্প লিখে দিস, একটা ভালো দেখে। দিবি তো? এই যে আমাদের ছবির মধ্যেই দেখা যাচ্ছে লাল রঙের একটা খাতা কিন্তু দিচ্ছে, দিবি তো? অতসী বলছিল, তুই ভালো লিখতে পারিস নাকি, লিখে দে, আমি অতসীকেও দেখাবো। অপু রাত্রে বসিয়া বসিয়া খাতায় লেখে, মাকে বলে, আর একটা পলা তেল দাও না মা, মানে সামান্য
বাটিতে করে হচ্ছে তেল দাও না মা, এতটুকু এইটুকু লিখে রাখি আজ, মানে রাতের অন্ধকারে প্রদীপের আলোতে বা কুপির আলোতে হয়তো লেখালেখি করবে, সেটারই বায়না ধরছে অপু। তাহার মা বলে আজ রাত্রিরে আর পড়ে না, মোটে 2 পলা তেল আছে, মানে সামান্য হয়তো দুটো পাত্রে তেল রয়েছে, এটাই বলছে। কাল আবার রাঁধবো কি দিয়ে, এইখানে রাঁধছি, এই আলোতে বসে পড়ো। অপু ঝগড়া করে, মানে অপুর মা রাঁধছে সেই উনানের আলোতে, তাপে যতটা হবে লিখতে বলছে। অভাবের সংসার, মা বকে। তখন মায়ের সাথে তর্কাতর্কি জুড়ে গেছে, তখন মা বকছে, মা বকে বলছে এ ছেলে রাত্রির হলে যত লেখাপড়ার চাট, সারাদিন চুলের টিকিটি দেখার জো নেই, সকালে করিস কি, যা তেল দেবো না। কারণ আমরা জানি অপু কিন্তু সারাদিন ঘরের মধ্যে থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায় ইত্যাদি করে, তাই না? তো অবশেষে অপু উনুনের পাড়ে কাঠের আগুনের আলোয় খাতা আনিয়া বসে। সর্বজয়া ভাবে অপু আর একটু বড় হলে আমি ওকে ভালো করে বিয়ে দিব, এ ভিটেই নতুন পাকা বাড়ি উঠবে, আসছে বছর পৈতেটে দিইনি, তারপর দিয়েনি, তারপর গাঙ্গুলি বাড়ি পুজোটা যদি বাধা হয়ে যায়। অর্থাৎ আমরা জানি যে অপু কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়, এবার একটু বড় হয়েছে অপু বাচ্চা থেকে, তাই তার পৈতে দেওয়ারও বন্দোবস্ত কিন্তু মা সর্বজয়া কিন্তু করছে। পৈতে দেওয়া হয়ে গেলে কিছুদিন পর বিয়েটাও বন্দোবস্ত করে দিবে, এই প্ল্যান ইত্যাদি করছে। ওকে, 4-5 দিন পরে সে রানীর হাতে খাতা ফিরিয়া দিলে রানী আগ্রহের সহিত খাতা খুলিতে খুলিতে বলিল, লিখেছিস? অপু হাসি হাসি মুখে বলিল, দেখো না খুলে। রানী দেখিয়া খুশির সুরে বলিল, ও অনেক লিখেছিস যে রে, দাঁড়া অতসীকে ডেকে দেখাই। অতসী দেখিয়া বলিল, অপু লিখেছে না আরো কিছু, ইস এইসব বই দেখে লেখা, মানে যা লিখেছে খুবই সুন্দর লিখেছে। এবার সন্দেহের সুরে বলছে রানী যে দেখতো অতসী, এটা মনে হচ্ছে নিচের লেখা নয়, হ্যাঁ ওই টুকলি করেছে কোনো বই থেকে, কপি টপি করেছে। তখন হচ্ছে এবার অপু রেগে গেছে। অপু প্রতিবাদের সুরে বলল, ই বই দেখে বই কি, আমি তো গল্প বানাই। পটুকে জিজ্ঞাসা করো দেখি অতসী দিদি, ওকে বিকেলে গাঙের ধারে, গাং বলতে বোঝায় ছোট নদী, গাঙের ধারে বসে বসে কত বানিয়ে বানিয়ে গল্প বলি না বুঝি। অর্থাৎ পটু সাক্ষী রয়েছে যে আমি বানিয়ে বানিয়ে লিখতে পারি, বলতে পারি গল্প। পটুকে গিয়ে জিজ্ঞাসা করে যদি বিশ্বাস না হয়। তখন রানী বলল, না ভাই, ও লিখেছে আমি জানি, ও ওই রকমই লেখে, খাসা যাত্রাপালা লিখেছিল খাতাতে, আমায় পড়ে শোনালো। পরে অপুকে বলিল, নাম লিখে দিসনি তোর, নাম লিখে দে। কারণ আমরা জানি কোনো লেখক কোনো জিনিস যদি লেখালেখি যদি করে, তাহলে তার নামটাও কিন্তু লেখাটা জরুরি। এক্ষেত্রে কিন্তু অপু সেটা লিখতে ভুলে গেছে, মনে করিয়ে দিচ্ছে রানী। অপু এবার একটু অপ্রতিভতার সুরে বলিল যে গল্পটা তাহার শেষ হয় নাই, হইলেই নাম লিখিয়া দিব এখন। কি নাম দিচ্ছে বলছে, সচিত্র যৌবনে যোগিনী নাটকের ধরনে গল্প আরম্ভ করিলেও শেষটা এইরূপ হইবে সে ভাবিয়া ঠিক করতে পারে নাই। অথচ দীর্ঘদিন তাহার কাছে খাতা থাকিলে রানুদি বিশেষ করিয়া অতসিদি পাছে তাহার কবি প্রতিভা সম্বন্ধে সন্দিহান হইয়া পড়ে। এই ভয়ে অসমাপ্ত অবস্থাতেই সেখানা ফেরত দিয়াছে। তাহলে সবাই অবাক হয়ে গেছে, রানুদিও অবাক হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর লেখালেখি শুরু করেছে অপু। মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। সোনাডাঙ্গা মাঠের নিচে ইছামতির ধারে কাঁচি কাঁটা খালের মুখে ছিপে খুব মাছ ওঠে। প্রায়ই সে এইখানটিতে গিয়া নদী তীরে একটা বড় ছাতিম গাছের তলায় মাছ ধরিতে বসে। স্থানটা তাহার ভারী ভালো লাগে, একেবারে নির্জন, দুধারে নদীর পাড়ে কত কি গাছপালা নদীর জলে ঝুঁকিয়া পড়িয়াছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতা দোলানো কদম শিমুল গাছ, বেগুনি রঙের বন কলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন, পাখির ডাকে বনের ছায়ায় উলুবনের শ্যামলতায় মেশামেশি মাখামাখি স্নিগ্ধ নির্জনতা। আহা, কত সুন্দর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পথের পাঁচালীতে একটা গ্রামীণ প্রকৃতির উল্লেখ আমাদের সামনে তুলে ধরছে। সেই ছেলেবেলায় প্রথম কুঠির মাঠে আসার দিনটি হইতে এই মাঠ বন নদীর কি মোহ যে তাহাকে পাইয়া বসিয়াছে,
ছিপ ফেলিয়া ছাতিম গাছের ছায়ায় বসিয়া চারিদিকে চাহিতেই তাহার মন অপূর্ব পুলকে ভরিয়া ওঠে। পুলক বলতে বোঝায় আনন্দ, প্রকৃতি দেখে অপুর মন একদম আনন্দে ভরে ওঠে। ওকে, মাছ প্রায়ই হয় না। স্বরের ফাতনা বলতে বোঝায় বড়শি। বড়শি তো দেখেছিস, বড়শির সামনের দিকে একটা টোপ দেওয়া থাকে, ওর মধ্যে হচ্ছে মাছটা উঠে। হ্যাঁ, টোপটা অনেকক্ষণ হচ্ছে জলের মধ্যে ডুবে থাকে বা ভেসে থাকে, তাই না? যখনই হচ্ছে টোপটা এইভাবে নড়তে থাকে তখনই মনে হয় যে মাছ ওখানে আটকা পড়েছে, তখনই বড়শিটা এইভাবে তুলে নেওয়া হয়। ক্লিয়ার? তো বলছে যে স্বরের ফাতনা স্থির জলে দণ্ডের পর দণ্ড মানে সময়ের পর সময় নিবাত নিষ্কম্প মানে বাতাসহীন কম্পনহীন দীপশিখার মতো অটল, একবারে স্থির হয়ে আছে ফাতনাটা, কোনো নড়চড় কিচ্ছু হচ্ছে না। এক স্থানে অতক্ষণ বসিয়া থাকিবার ধৈর্য তাহার থাকে না। শেষ এদিকে ওদিকে ছটফট করিয়া বেড়ায়। ঝোপের মধ্যে পাখির বাসার খোঁজে ফিরিয়া আসিয়া হয়তো চোখে পড়ে ফাতনা একটু একটু ঠুকরাইতেছে, অর্থাৎ মাছ আটকা পড়েছে, হালকা হালকা নড়ছে। একদিন সে একখানা বই সঙ্গে করিয়া আনিয়া বসে, কারণ এর আগের পরিচ্ছেদে জেনেছিলাম যে পুকুর পাড়ে মাছ ধরতে গিয়ে বা মাছ পাহারা দিতে গিয়ে শত্রুর কাছ থেকে কিন্তু বিভিন্ন টাইপের বই অপু কিন্তু নিয়ে আসে, তাই না? ছিপ ফেলিয়া বই খুলিয়া পড়ে। সুরেশকে ওই যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তাই না? এর আগের পরিচ্ছেদে পেয়েছিলাম। সুরেশের নিকট হইতে সে একখানা নিচের ক্লাসের ছবিওয়ালা ইংরেজি বই ও তাহার অর্থ পুস্তক চাইয়া লইয়াছে। অর্থ পুস্তক বলতে বোঝায় মানে বই, যেটাকে আমরা এখন নোটস বই বলি, আমরা মানে বই বলতাম। যেরকম সংস্কৃতে মানে বই দেওয়া থাকে, ওটাই বলছে হচ্ছে অর্থ পুস্তক। ইংরেজি সে বুঝতে পারি না, অর্থ পুস্তক দেখিয়া গল্পের বাংলাটা বুঝিয়া লয় ও ইংরেজি বইখানাতে শুধু ছবি দেখে। দূর দেশের কথা ও সকল রকম মহত্বের কাহিনী ছেলেবেলা হইতেই তাহার মনকে বড় দোলা দেয়। এই বইখানাতে সে অনেক ধরনের অনেকগুলো গল্প আছে। কোথাকার মুক্ত প্রান্তরে একজন ভ্রমণকারী বিষম তুষার ঝটিকার পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। তুষার ঝটিকা বলতে বোঝায় তুষার ঝড়। আমরা বিভিন্ন সিনেমা বা কার্টুন টার্টুনে দেখেছি বা ইউটিউবেও হয়তো ভিডিও দেখে থাকতে পারি, বরফের দেশে কি হয়, তুষার ঝড়গুলা ওঠে, তাই না? চারিদিক হচ্ছে ঢেকে যায়, খুব বিপদে পড়ে মানুষজনেরা। তো বলছে যে কোথায় গেল, হ্যাঁ, তুষার ঝটিকার মধ্যে পথ হারাইয়া চক্রাকারে ঘুরিতে ঘুরিতে শীতে প্রাণ হারায়। অজানা মহাসমুদ্রে পাড়ি দিয়া খ্রিস্টোফার কলম্বাস কি রূপে আমেরিকা আবিষ্কার করিলেন, এমনই সব গল্প। খ্রিস্টোফার কলম্বাসের সাথে আমরা সবাই পরিচিত, তিনি কি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন, তাই তো? স্যার ফিলিপ সিডনির ছোট্ট গল্পটুকু পড়িয়া তাহার চোখ দুটি জলে ভরিয়া যায়। তার মানে কি, এত এত জিনিস অপু কিন্তু পুকুর পাড়ে বসে বইয়ের মধ্যে পাতার পর পাতা পড়ছে, অ্যাডভেঞ্চারের গল্প বিভিন্ন। এবার হচ্ছে ফিলিপ সিডনির গল্প পড়ছে, সেটা পড়ে কি হলো, তার চোখে জলে ভরে গেল। সুরেশকে গিয়া জিজ্ঞাসা করে, সুরেশ দা গল্পটা জানো তুমি? অর্থাৎ কার গল্প বলছে? স্যার ফিলিপ সিডনির গল্প। ওকে, বড় করে বলো না, মানে একদম ডিটেলসে বলো না। তখন বলছে, সুরেশ বলে, ও জুটফেনের যুদ্ধের কথা। অপু অবাক হইয়া বলে, কি সুরেশ দা, জুটফেন কোথায় সে? সুরেশ ওটুকুর বেশি আর বলিতে পারো না। সে সুরেশদার ইংরেজি ম্যাপে ভূমধ্যসাগর কোথায় দেখিয়াছে, অর্থাৎ অপু, তাহার ওপারে ফ্রান্স দেশ সে জানে। কতকাল আগে ফ্রান্স দেশের বুকে তখন বৈদেশিক সৈন্যবাহিনী চাপিয়া বসিয়া আছে। দেশ বিপন্ন, রাজা শক্তিহীন, চারিদিকে অরাজকতা, লুটতরাজ, মানে চারিদিকে হচ্ছে যাচ্ছে তাই সবাই হচ্ছে করছে, প্রজারা চারিদিকে লুটপাট শুরু করে দিয়েছে, যেগুলো আমরা ইতিহাসের গল্প টল্পতে পড়ে থাকি, ওই রকম ব্যাপারটা। জাতির এই ঘোর অপমানের দিনে লোরেন প্রদেশের অন্তঃপাতি এক ক্ষুদ্র গ্রামে এক দরিদ্র কৃষক দুহিতা মানে হচ্ছে কন্যা, মেয়ে, কৃষক দুহিতা পিতার মেষপাল চড়াইতে যায়। আর সুনীল নয়ন দুটি আকাশের পানে তুলিয়া নির্জনে দেশের দুর্দশা চিন্তা করে। এবার হচ্ছে দরিদ্র কৃষক দুহিতা ভাবছে, মেয়েটি ভাবছে যে দেশের কি হাল, দেশের কি অবস্থা, হাই রে। তো বলছে যে দিনের পর দিন এরূপ ভাবিতে ভাবিতে তাহার নিষ্পাপ কুমারী মনে উদয় হইল, কে তাহাকে বলিতেছে তুমি ফ্রান্সের রক্ষা করতি, অর্থাৎ ফ্রান্সের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেই মেয়েটিকেই কানে কানে কেউ হয়তো বলছে যে এই দুর্দশা থেকে ফ্রান্সকে তুমি উদ্ধার করতে পারো।
তুমি গিয়া রাজসৈন্য জড়ো করো, অস্ত্র ধরো, দেশের জাতির পরিত্রাণের ভার তোমার হাতে। দেবী মেরি তাহার উৎসাহদাত্রী। দেবী মেরি বলতে বোঝায় আমরা জানি কি মাতা মেরি কে যিশুর মা। ওকে, তো দেবী মেরি তাহার উৎসাহদাত্রী। দূর স্বর্গ হইতে তাহার আহ্বান আসে দিনের পর দিন। অর্থাৎ সে কল্পনায় শুনতে পাচ্ছে এইগুলো। হ্যাঁ, ফ্রান্সকে সে রক্ষা করতে পারবে। তাহার পর নবতেজদৃপ্ত ফরাসি সৈন্যবাহিনী কি করিয়া শত্রু দলকে দেশ হইতে তাড়াইয়া দিল, কি করিয়া ভাবময়ী কুমারী নিজে অস্ত্র ধরিয়া দেশের রাজাকে সিংহাসনে বসাইল। তাহার পর অজ্ঞানান্ধ লোকের, অর্থাৎ যাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, ঠিক আছে, লোকে কি করিয়া তাহাকে ডাইনি অপবাদে জীবন্ত পুড়িয়া মারিল, সে সকল কথাই সে আজ পড়িয়াছে। অর্থাৎ যে মেয়েটি কি করলো, ফ্রান্সকে অরাজকতার হাত থেকে রক্ষা করলো, তার বিরোধীরা সেই মেয়েটিকে কি করেছিল, ডাইনি অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। এই জাতীয় গল্পগুলো কি করেছে অপু কিন্তু বইয়ের পাতাতে পড়ছে। বোঝা গেছে? তাহলে এই বিকেল বেলাটাতে এই শান্ত নদীর ধারে গল্পটা ভাবিতে ভাবিতে কি অপূর্ব ভাবেই তাহার মন পূর্ণ হইয়া যায়। কুমারীর যুদ্ধের কথা, জয়ের কথা, অন্য সব কথা সে তত ভাবে না, কিন্তু যে ছবিটি তাহার বারবার মনে আসে তাহা শুধু নির্জন প্রান্তরে চিন্তারতা বালিকা আর চারিধারে যদৃচ্ছ বিচরণশীল মেষদল, নিম্নে শ্যাম তৃণভূমি, মাথার উপর মুক্ত নীল আকাশ। একদিকে দুর্ধর্ষ বৈদেশিক শত্রু নিষ্ঠুরতা, জয় লালসার দর্প, রক্তস্রোত, অর্থাৎ আমরা জানি যে যুদ্ধের সময় কিন্তু চারিদিকে রক্তক্ষয়ী সংগ্রাম হয়, তাই না? অপরদিকে এক সরলা দিব্য ভাবময়ী পল্লী বালিকা, অর্থাৎ গ্রামের মেয়ে। ছবিটা তাহার প্রবর্ধমান বালক মনকে মুগ্ধ করিয়া দেয়। তার মানে এক সহজ সরল গ্রামীণ মেয়ে, যে কিনা কি করেছে, ফ্রান্সকে অরাজকতার হাত থেকে রক্ষা করেছে, একটা দুর্ধর্ষ সেনাবাহিনীর সাথে লড়াই করে হ্যাঁ ফ্রান্সকে হচ্ছে কি করেছে, মুক্ত করেছে। সেই রকমই হচ্ছে একটা বীর পরায়ণ গল্প অপু আজ পুকুর পাড়ে বসে সুরেশের সাথে আলাপ আলোচনা করছে। ক্লিয়ার এতটুকু? আরো ছবি মনে আসে, কত দূরে নীল সমুদ্রে ঘেরা মার্টিনিক দ্বীপ, চারিদিকে আখের ক্ষেত, মাথার উপর নীল আকাশ, বহু দূর বহু দূর শুধু নীল আকাশ আর নীল সমুদ্র, শুধু নীল আর নীল। যা হয় সমুদ্র চারিধারে হচ্ছে নীল হয়, আকাশ চারিধারে হচ্ছে নীল হয়, তাই না? আরো কত কি তাহা বুঝানো যায় না, বলা যায় না। ছিপ গোটাইয়া সে বাড়ির দিকে যাইবার জোগাড় করে, পিছন হইতে কে তাহার চোখ টিপিয়া ধরিল। তার মানে অপু ছিপটা গুটিয়ে বাড়ির দিকে যাচ্ছে, তখনই অপুর চোখটা পিছন দিক থেকে কেউ চেপে ধরেছে। সে জোর করিয়া হাত দিয়া চোখ ছাড়াইতে লইতে পটু খিলখিল করিয়া হাসিয়া সামনে আসিয়া বলিল, তোকে খুঁজে খুঁজে কোথাও পাইনি অপুদা। তারপর ভাবলাম তুই ঠিক মাছ ধরতে এসেছিস, তাই এলাম। মাছ হয়নি একটাও না? চল বরং একখানা নৌকা খুলে নিয়ে বেরিয়ে আসি, যাবি? দুজনে তেঁতুলতলার ঘাট হইতে একখানা ছোট্ট ডিঙি খুলিয়া লইয়া তাহাতে এক ঠেলা দিয়া ডিঙির উপর চড়িয়া বসিল। ডিঙি বলতে বোঝায় ছোট নৌকা। ওকে, নদীর জলে ঠান্ডা আর্দ্র গন্ধ উঠিতেছে। কলমি শাকের দামে, এটা হচ্ছে ডাটে হবে, মানে হচ্ছে কলমি শাকের হচ্ছে শীষে জলপিপি বসিয়া আছে। জলপিপি হচ্ছে বক জাতীয় ছোট্ট প্রাণী বোঝায়। জলপিপি বসিয়া আছে। চরের ধারে ধারে চাষিরা পটল ক্ষেত নিড়াইতেছে, কেহ ঘাস কাটিয়া আঁটি বাঁধিতেছে। চালতে পোতার বাঁকে তীরবর্তী ঘন ঝোপে গ্রাম শালিকের দল কলরব করিতেছে। পরন্ত বেলায় পূব আকাশের গায়ে নানা রঙের মেঘস্তূপ। পটু তখন বলছে, অপুদা একটা গান কর না, সেই গানটা সেদিনের। অপু তখন বলল, সেটা নয়, বাবার কাছে সুর শিখিয়ে নিয়েছি একটা খুব ভালো গানের, সেইটা গাইবো। আর একটু ওদিকে গিয়ে, কিন্তু ভাই এখানে ডাঙায় ওসব লোক রয়েছে, এখানে না। অর্থাৎ অপু কিন্তু লজ্জা পাচ্ছে, এখানে ওই আশেপাশে লোকজন রয়েছে, আমি এই ধীরে গলায় গান টান গাইতে পারবো না ভাই। তখন পটু বলছে, তুই ভারী লাজুক অপুদা, কোথায় লোক রয়েছে কত দূরে, আর তোর গান গাইতে দূর ধর সেইটে। খানিকটা গিয়া অপু গান শুরু করে। পটু বাঁশের চটায় বৈঠাখানা তুলিয়া লইয়া
নৌকার গলুয়ে চুপ করিয়া বসিয়া এক মনে শোনে। গলুই শব্দের অর্থ কি? গলুই শব্দের অর্থ হলো নৌকোর সামনের অংশ, সামনে বা পিছনের অংশ। ওই যে সুচালো অংশটা থাকে না নৌকার, সামনের দিকে এবং পিছনের দিকে থাকে, তো ওই অংশটাকে বলা থেকে গলুই। গলুইয়ে চুপ করে বসিয়া এক মনে শোনে। কি বলছে? নৌকা বাহিবার আবশ্যক হয় না, স্রোতে আপনা আপনি ভাসিয়া ডিঙিখানা ঘুরিতে ঘুরিতে লা ভাঙার বড় বাঁকের দিকে চলে। অপুর গান শেষ হইলে পটু একটা গান ধরিল। অপু এবার বাহিতে ছিল বলতে বোঝায় দাঁড় ঠেলছিল সেই সময়ে। তখন বলছে যে নৌকা কম দূরে আসে নাই, হঠাৎ পটু ঈশান কোণের দিকে আঙুল দেখাইয়া বলিল, ও অপুদা, কিরকম মেঘ উঠেছে দেখেছিস? এক্ষুনি ঝড় হলো বলে। নৌকা ফিরাবি? অপু বলিল, হোক গে ঝড়, ঝড়েই তো নৌকা বাইতে গান গাইতে ভালো লাগে, চল আরো যাই। ভরিয়া ফেলিল তাহার কালো ছায়া নদী জল ছাইয়া ফেলিল, অর্থাৎ চারিদিকে মাথার উপরে কি ঘন কালো মেঘ জন্মেছে, তাই আকাশ এবং নদীর জল ঘন কালো কিন্তু হয়ে গেছে। সেই মুহূর্তে তারা ডিঙি নৌকা করে এগিয়ে যাচ্ছে। পটু উৎসুক চোখে, মানে হচ্ছে একদম অবাক চোখে আকাশের দিকে চাইয়া রইল। অনেক দূরে শো শো রব উঠিল, অর্থাৎ শো শো করে বাতাস বইতে শুরু করছে। একটা অস্পষ্ট গোলমালের সঙ্গে অনেক পাখির কলরব শোনা গেল। ঠান্ডা হাওয়া বহিল, ভিজা মাটির গন্ধ ভাসিয়া উড়িয়া আসিতে লাগিল। দেখিতে দেখিতে গাছপালা মাথা লুটাইয়া দলাইয়া ভাঙিয়া ভীষণ কালবৈশাখীর ঝড় উঠিল। নদীর জল ঘন কালো হইয়া উঠিল। তীরের সাই বাবলা ও বড় বড় ছাতিম গাছের ডালপালা ভাঙিয়া পড়িবার উপক্রম হইল। সাদা বকের দল কালো আকাশের নিচে দীর্ঘ সারি বাঁধিয়া উড়িয়া পালাইল। যা হয় বর্ষার সময় আমরা কি দেখি? বর্ষার সময় হচ্ছে বা বৃষ্টির আগের মুহূর্তে বা ঝড় ওঠার আগে দল বেঁধে পাখিরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা বাসায় ফেরার চেষ্টা করে, তাই না? অপুর বুক ফুলিয়া উঠিল। উৎসাহে উত্তেজনায় সে হাল ছাড়িয়া চারিধারে চাহিয়া ঝড়ের কাণ্ড দেখিতে লাগিল। পটু কোচার কাপড় খুলিয়া ঝড়ের মুখে পালের মতো উড়াইয়া দিতেই বাতাস বাঁধিয়া সেখানে ফুলিয়া উঠিল। পটু বলিল, বড্ড মুখর বাতাস অপুদা, সামনে আর নৌকা যাবে না, কিন্তু যদি উল্টে যায়? ভাগ্যিস সুনীলকে সঙ্গে করে আনেনি, কারণ এই ঝড়ঝঞ্ঝার দিনে যদি বেশি যাত্রী থাকতো ছোট নৌকার মধ্যে, তাহলে কি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই না? ব্যালেন্স পেত না। অপু কিন্তু পটুর কথা শুনিতেছিল না। সেদিকে তাহার কোনো কান ছিল না, মনও ছিল না। সে নৌকোর গলুইতে বসিয়া এক দৃষ্টের সম্মুখে ঝটিকা ক্ষুব্ধ, অর্থাৎ ঝড়ঝঞ্ঝার মুখে পড়ে নদী ও আকাশের দিকে চাইয়া ছিল। তাহার চারিদিকে কালো নদীর নর্তনশীল জল, নর্তনশীল বলতে বোঝায় নৃত্যরত অবস্থায়। দেখবি নদীতে যখন হচ্ছে ঝড়টর উঠে কিনা, তখন হচ্ছে হালকা হালকা হচ্ছে ঢেউ উঠে, তাই না? যেন মনে হয় কবি বা লেখকের ভাষাতে নৃত্য করছে জলটা, এটাই বলছে নর্তনশীল জল। উড়ন্ত বকের দল, ঝড় মেঘের রাশি, দক্ষিণ দেশের মাঝিদের ঝিনুকের স্তূপগুলো, স্রোতে ভাসমান কচুরিপানার দাম, সব যেন মুছিয়া যায়। নিজেকে সে বঙ্গবাসী কাগজের সেই বিলাত যাত্রী কল্পনা করে। কলিকাতা হইতে তাহার জাহাজ ছাড়িয়াছে, বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পিছনে ফেলিয়া সমুদ্র মাঝের কত অজানা ক্ষুদ্র দ্বীপ পার হইয়া সিংহল উপকূলের শ্যামসুন্দর নারিকেল বনশ্রী দেখিতে দেখিতে কত অপূর্ব দেশের নীল পাহাড় দূর চক্রবালে রাখিয়া সূর্যাস্তের রাঙা আলোয় অভিষিক্ত হইয়া নতুন দেশের নব নব দৃশ্য পরিবর্তনের মধ্যে দিয়া চলিয়াছে। দূর চক্রবাল বলতে বোঝায় দিগন্ত। সে ওসব জায়গায় যাইবে, ওসব দেখিবে, বিলাত যাইবে, জাপান যাইবে, বাণিজ্য যাত্রা করিবে, বড় সওদাগর হইবে, অনবরত দেশে বিদেশে সমুদ্রে সমুদ্রে ঘুরিবে, বড় বড় বিপদের মুখে পড়িবে। এ কথা তাহার ধারণায় আসে না। কত দূরে সে সব দেশ, কে তাহাকে লইয়া যাইবে, কি করিয়া তাহার যাওয়া সম্ভব হইবে? আর দিন কতক পরে বাড়ি বাড়ি ঠাকুর পূজা করিয়া যাহাকে সংসার চালাইতে হইবে, রাত্রিরে যাহার পরিবার তেলের জন্য মায়ের বকুনি খাইতে হয়, অত বয়স পর্যন্ত যে স্কুলের মুখ দেখিল না, ভালো কাপড় ভালো জিনিস যে কাহাকে বলে জানে না, সেই মূর্খ অখ্যাত সহায় সম্পদহীন অর্থাৎ দরিদ্র পল্লী বালককে, মানে হচ্ছে গ্রামের বালককে
বৃহত্তর জীবনের আনন্দ যজ্ঞে যোগ দিতে কে আহ্বান করিবে? গোটা জগৎ সংসারে এত আনন্দ, চারিদিকে তাকাতে গেলে যে আনন্দ, যে উৎস যে খুঁজে পাওয়া যায়, একমাত্র অপু সে নিজের মতন করেই কিন্তু নিয়েছে। হ্যাঁ, বড় লোকদের মতন অপুকে কেউ নিমন্ত্রণ করেনি, আসো পার্টিতে আসো, এনজয় করো, তাই না? কিন্তু এ সকল কথা তাহার মনে ওঠে না। শুধু মনে হয় বড় হইলেই সব হইবে, অগ্রসর হইলেই সে সকল সুযোগ সুবিধা পথের মাঝে কুড়াইয়া পাইবে। এখন শুধু বড় হইবার অপেক্ষা মাত্র, সে বড় হইলে সুযোগ পাইবে। দিক দিক হইতে তাহার সাদর আমন্ত্রণ আসিবে, সে জগৎ জানার, মানুষ চিনার দিগ্বিজয়ে যাইবে। তার মানে বড় হতে গেলে ভালো কাজ টাজ করে চারিদিকে অপু কিন্তু ঘুরে বেড়াবে, বিভিন্ন জিনিস জানবে, এটাই প্ল্যান করছে। রঙিন ভবিষ্যৎ স্বপ্নে বিবর হইয়া তাহার বাকি পথটুকু কাটাইয়া যায়। বৃষ্টি আর পড়ে না, ঝড়ে কালো মেঘের রাশি উড়াইয়া আকাশ পরিষ্কার করিয়া দিতেছিল। তেঁতুলতলার ঘাটে ডিঙি ভিড়িতেই তাহার চমক ভাঙে, অর্থাৎ তার ভাবনাটা নষ্ট হয়। এই যে এত এত চিন্তা করছে, বড় হয়ে অমুক জায়গায় যাব, অমুক টমুক করবো ইত্যাদি, তো এই যে ভাবনা চিন্তাগুলো, এটা পাড়ে এসে কি করে, তার মনের মধ্যে থেকে নষ্ট হয়, অপুর মন থেকে মুছে যায়। নদী নৌকা বাঁধিয়া পটুর আগে আগে সে বাঁশবনের পথে উল্লাসে সিজ দিতে দিতে বাড়ির দিকে চলে যায়। তাহলে এখানেই আমাদের 25 নম্বর পরিচ্ছেদটা শেষ হলো। ঠিক আছে, বোঝা গেল তো? এবার 26 নম্বর পরিচ্ছেদ দেখা যাক কি হয়। বলছে আসলে অপু কিন্তু ঘুমায় না, অর্থাৎ রাতের বেলার কথা বলছে। রাতের বেলা কিন্তু অপু ঘুমায় না, সে জাগিয়া ছিল। সে চোখ বুঝিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যে সব কথাবার্তা হইতেছিল সে সব শুনিয়াছে। অর্থাৎ ঘাপটি মেরে চুপচাপে শুয়েছিল, আর মা বাবা কথা হচ্ছে, আর ওটাই চুপচাপে শুনছে ঘাপটি মেরে, সে সব শুনিয়াছে। তাহার সে দেশের বাস উঠিয়া কাশি যাইতেছে। তাহারা সে দেশের বাস উঠিয়া, অর্থাৎ যে স্থানে, যে গ্রামে তারা থাকে, সেখান থেকে তারা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? প্ল্যান করছে কাশি। কাশি হচ্ছে যেটা আমরা বলে থাকি বারাণসী বা বেনারস। ওকে, শিবের রাজধানী, মহাদেবের রাজধানী, মহাদেব নিজে তৈরি করেছেন কাশি। এদেশ অপেক্ষা কাশিতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব সকলে চেনে বা মানে। তাহলে কাশীর লোকজনের সাথে কিন্তু হরিহরের বেশ ভালো সম্পর্ক রয়েছে, এটা আমরা জানলাম। জিনিসপত্র সস্তা, তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব সোনার দেশে কখনো কারো অভাব হয় নাই। দুঃখ এদেশে 12 মাস লাগিয়া আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পারলেই আজই যায়, একদিনও আর থাকিতে ইচ্ছা হয় না। কাশী এমন একটা জায়গা, যেহেতু তীর্থস্থান, সেখানে কিন্তু মানুষজন প্রচুর দান টান করে পুণ্য অর্জনের জন্য, এবং কেউ সেখানে কিন্তু অভুক্ত থাকে না। ওখানে দিন রাত সমস্ত সময় কিন্তু বিনামূল্যে খাবার পাওয়া যায়। ঠিক আছে, যারা একদম দরিদ্র মানুষ, যারা খেতে পায় না, ওরাও না খেয়ে থাকে না, অভুক্ত থাকে না। ঠিক আছে, এমন একটা জায়গা এটা। তো বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দপুর হইতে, তার মানে নিশ্চিন্দপুর কি তাদের জায়গা, নিশ্চিন্দপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফিরল। মানে বাস উঠাইয়া বলতে বোঝায় বসবাস, তাদের ওই ঘর বাড়ি, সেখানে আর তারা থাকবে না। ওকে, এটা একদম ডিসিশন তারা নিয়ে নিয়েছে। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না, সেগুলো বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ দিয়া দিল। কারণ ভারী ভারী জিনিসপত্র থাকে প্রায় প্রত্যেকের ঘরে, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গা দূরের দেশে নিয়ে যাওয়া সম্ভব না। তাই কি করলো, প্ল্যান করছে কি না, এগুলো বিক্রি করে দিয়ে যেগুলো অর্থ আমরা পাবো, সেই অর্থের যাত্রা খরচ সমেত যেগুলো দেনা পাওনা রয়েছে মানুষজনের কাছ থেকে, সেগুলো মিটিয়ে টিটিয়ে দিব, যাতে ঋণ মুক্ত হতে পারি। তাহলে বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো? বেশ। সেকালের কাঁঠাল কাঠের বড় শক্তপোষ সিন্ধুক পিঁড়ি ঘরে অনেকগুলো ছিল। খবর পাইয়া ওপাড়া হইতে পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। ওপাড়া হইতে বলতে বোঝায় অন্য জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এই জিনিসপত্রগুলো তাদের বাড়ি থেকে কিনে নিয়ে গেল।
গ্রামের মুরব্বীরা মানে হচ্ছে মাতব্বর, গ্রামে মাতব্বর থাকে, ওদেরকে বলা যায় মুরব্বী, ওদের কথাই হচ্ছে সবাই মেনে চলে, হেড। যদি বলে যে এখানে বসা যাবে না, কাউকে ওরা বসতে দিবে না, ঠিক আছে, এরকম ব্যাপার। তো গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত করিবার চেষ্টা করিতে লাগলো, কারণ গ্রামবাসী, হ্যাঁ গ্রামবাসীরা হচ্ছে অনেকদিন ধরে থেকেছে হরিহর সেই গ্রামের মানুষদের সাথে, কেন যাবে না যাবে ইত্যাদি, তোমরা থেকে যাও না, কি কষ্ট আছে বলো না, ইত্যাদি সলা পরামর্শ কিন্তু করছে। হরিহর কিন্তু আর কথা শুনছে না কারো। নিশ্চিন্দপুরের দুগ্ধ ও মৎস্য যে কত সস্তা বা কত অল্প খরচে এখানে সংসার চলে, সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রীর সাবিত্রী ব্রত উপলক্ষে, আন্ডারলাইন হবে, সাবিত্রী ব্রত উপলক্ষে, তাহলে রাজকৃষ্ণ ভট্টাচার্যর স্ত্রী কি করেছে, সাবিত্রী ব্রত, মানে বট সাবিত্রী ব্রত বলে একটা ব্রত হয়, যেখানে স্বামীর মঙ্গল কামনায় কিন্তু এই ব্রতটা করা হয়ে থাকে, বুঝা গেছে। তো স্ত্রী কি করেছে, সাবিত্রী ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বললেন, বাপু আছেই বা কি দেশে যে থাকতে বলবো। একমাত্র রামকৃষ্ণ ভট্টাচার্যের স্ত্রী এই অভাব অনটনটা বুঝতে পেরেছে নিশ্চিন্দপুর গ্রাম সমেত তার এরিয়াতে, যে এখানে হ্যাঁ সত্যি থাকার মতন কিন্তু পরিস্থিতি দরিদ্র মানুষজনদের মধ্যে কিন্তু নেই, তাই না। তো ওটাই বলছে, একমাত্র এই বুঝতে পেরেছে এখানে, তাই হরিহরের সাথে কিন্তু ইনি কিন্তু কি করছে, সুর মিলাচ্ছেন, ওকে। তো বলছে যে বাপু আছেই বা কি দেশে যে থাকতে বলবো, তাছাড়া এক জায়গায় কাদায় গুণ পুঁতে থাকাও কোনো কাজের নয়, মানে এক জায়গাতে হচ্ছে যে সবসময় পড়ে থাকবে সেটাও কি কারো কাজে থাকবে না, এ আমি নিজেকে দিয়ে বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বার বন্ধ হয়ে যায়। দেখি এবার তো ইচ্ছে আছে চন্দ্রনাথটা সেরে আসবো, যদি ভগবান দিন দেন। চন্দ্রনাথ হচ্ছে একটা শৈব তীর্থস্থান, বর্তমানে বাংলাদেশে রয়েছে একটা পাহাড়ের উপর, বিখ্যাত তীর্থস্থান মহাদেবের, ওকে। তো বলছে যে রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল, অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোরা নাকি এ গা ছেড়ে মানে গ্রাম ছেড়ে চলে যাবি, সত্যি বলছিস? অপু তখন বলছে, সত্যি রানুদি, জিজ্ঞাসা করো না মাকে। তখন রানু বলছে, তবুও রানী বিশ্বাস করে না। রানী এখানে হচ্ছে রানু, রানু হচ্ছে এই কথাটা তাদের বিশ্বাস করছে না। শেষে সর্বজয়ার মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল, অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? তখন অপু বলছে, সামনের বুধবারের পরের বুধবারে। আসবি না আর কখনো? রানুদি তখন বলছে। রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল, চোখে কান্না চলে আসলো, বলিল, তুই যে বলিস বলিস নিশ্চিন্দপুর আমাদের বড় ভালো গা, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গা ছেড়ে তুই যাবি কি করে? অপু তখন বলছে, আমি কি করব, আমি তো আর বলিনি যাবার কথা, বাবার সেখানে বাস করবার মন এখানে আমাদের চলে না যে। হুম মেয়ে মারা গিয়েছে, তাই মেয়ের স্মৃতিটা ভুলে যাওয়ার জন্য এবং অভাবটা দূর করার জন্য হরিহর কিন্তু এই ডিসিশনটা নিয়েছে, তাই না, এটাই বলছে। তো আমার লেখা খাতাটা তোমাকে দিয়ে যাব রানুদি, অর্থাৎ স্মৃতির উদ্দেশ্যে কিন্তু রানু দিদিকে অপু তার লেখার খাতাটা গিফট করতে যাচ্ছে, এক্ষেত্রে বড় হলে হয়তো আবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্পটাও তো শেষ করে দিলি নে, খাতায় নাম সইও করে দিলি নে, তুই বেশ ভালো ছেলে তো অপু। চোখের জল চাপিয়া রানী দ্রুত পদে খুব তাড়াতাড়ি বাটির বাহির হইয়া গেল, মানে বাড়ির বাইরে চলে গেল। অপু বুঝিতে পারে না রানুদি মিছামিছি কেন রাগ করে, সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাড়িয়া যাইতেছে? স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কথা হইল, পটুও কথাটা জানিত না, এই যে চলে যাবে যে প্ল্যানটা করেছে পটুও জানছে না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল, ম্লান মুখে বলিল, তোর জন্য নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম, অর্থাৎ জায়গাটা পরিষ্কার করলাম, একদিন মাছ ধরবি না তাতে? জায়গাটা তোর জন্য পরিষ্কার করেছি, অথচ তুই মাছটা ধরছিস না, আর এদিকে প্ল্যান করেছিস যে কাশি চলে যাবি, এটা কেমন হচ্ছে ব্যাপারটা? এবার রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠ বিহার অল্প দিনের পরে পরে পড়িল। প্রতি বৎসর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত,
আহার নিদ্রা পরিত্যাগ করত, অর্থাৎ সারাদিন ধরে কি করতো, তারা আনন্দ করতো, তাই না, তার দিদির সাথে। অপুর দিক হইতে অবশ্য এবারও তাহার কোনো ত্রুটি হইল না। চড়কের দিন আমাদের সিলেবাসে কোনো এক ক্লাসে, মনে পড়ছে না কোন ক্লাসে, এইখান থেকে মোটমাট ছিল, হ্যাঁ, একটা অংশ এখান থেকে ছিল একদম পুরোপুরি। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। আতুরি বুড়ির সম্পর্কে আমরা কিন্তু খুব সম্ভবত ফার্স্ট ইউনিটে আমরা পেয়েছি, ঠিক আছে। ডাইনি বুড়ি বলে মনে করতো গ্রামের মানুষেরা, আতুরি বুড়ি মনে পড়ছে তো, বেশ। তো চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল, একদম এখান থেকে আমাদের ছিল সিলেবাসে। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুরির বুড়ির সেই দোতলা ঘরখানা, মাটির দোতলা ঘর, দেখেছিস? খুব সুন্দর কিন্তু দেখতে হয়, আর ঠান্ডা হয়, নিচের তলাটা অসম্ভব ঠান্ডা হয়। অনেক লোক জড়ো হইতেছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশবন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল। এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, কিছুই নয়, কারণ ছোট মন, হ্যাঁ, যা বলতো তাই বিশ্বাস করতো। এখন বুঝতে পেরেছে, তাই ভাবছে যে অপু এখন রিয়েলাইজ করছে, মনে মনে ভাবছে কি, যে না, ছোটবেলায় যেটা ধারণা ছিল সেটা হচ্ছে ভুল ধারণা ছিল, আসলে কিছুই না, সাধারণ একটা বুড়ির মতনই সে। তো গ্রামের একধারে লোকালয়ের বাইরে একা থাকিত, গরিব অসহায় ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না, থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত? সৎকারের লোক হয় না। পাঁচু জেলের ছেলে একটা হাড়ি বাহিরে আনিয়া ঢালিল, এক হাড়ি শুকনা আমচুর। ঝড়ো আম কুড়াইয়া বুড়ি আমসি আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত। আমসি বলতে বোঝা আমচুনা, যেটাকে আমরা বলি, ওটাকে বলা হয় থেকে আমসি, বা অনেকে হচ্ছে আমসত্ত্ব বলে। তো এইগুলো হচ্ছে কি করতো, হাড়ি ভরে ভরে হচ্ছে রেখে দিত, এবং তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত, মানে হচ্ছে তার জীবনটা কাটতো, বিক্রি বাট্টা করতো। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ঠিকিতে লাগিল। আর বছরও চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মনে আছে সেদিন সকালের দিদির সহিত, অর্থাৎ দিদি দুর্গার সাথে কি করেছিল, তার ঝগড়া হইয়াছিল। বহুদিনের কথা এবার মনে পড়ে গেছে অপুর, ঠিক আছে, দিদির সাথে কেমন সময় কেটেছিল চড়কের মেলাতে, সেই সময়টার কথা, ঠিক আছে। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেবো অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস। পট পট হচ্ছে একটা বিখ্যাত চিত্র, হ্যাঁ, পট শিল্প, ডিজাইন করে বিভিন্ন ওই রামায়ণ মহাভারতের কাহিনী বা কৃষ্ণলীলা এগুলো ফুটিয়ে তোলা হয়। এখনো পট গ্রামের দিকে বিক্রি করা হয়। পুরীতে যদি কোনোদিনও ঘুরতে যাস, বিখ্যাত রঘুনাথগঞ্জ বলে একটা জায়গা আছে, সেটা গোটা ভারতের মধ্যে পট শিল্পের জন্য বিখ্যাত গ্রাম। প্রত্যেকটা বাড়িতে পট দেখতে পাবি সেখানে, প্রত্যেকটা বাড়িতে, ঠিক আছে। পট দেখিস যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলল, যত সব পানসে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে, আমি পারবো না, যা। কেন? রাম রাবণের যুদ্ধে একখানা কেন না, ঠিক আছে। সীতাহরণের পট কেন তোর পছন্দ বলতো দেখি? রাম রাবণের যুদ্ধের কথা তো বলতে পারিস, এটাই তো বলছে তার দিদিকে। তার দিদি তখন বলছে, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন, ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতির শক্তির উপর অপুর কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহার বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে পাখির ডাকে সদ্য ফোটা ওর কলমির ফুলের দোলনিতে। দিদির জন্য মন কেমন করে, মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইতো, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর। আর কখনো কখনো সে এসব লইয়া খেলা করিতে আসিবে না। মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে, নতুন সুর তাহার বড় ভালো লাগে। খুঁজিয়া বাহির করিল। মালপাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশের বাঁশি চাচিয়া বিক্রি করিবার জন্য আনিয়াছে, ও বিজ্ঞাপন স্বরূপ একটা বাঁশি নিজে বাজাইতেছে।
যেটা হয় মেলা টেলাতে দেখা যায় বাঁশিওয়ালারা কিন্তু একটা বাঁশি পপ পপ করে বাজাতে থাকে, তাই না? অপু জিজ্ঞাসা করিল, একটা পয়সা? হারানমাল তাহাকে খুব চেনে, কতবার তাহাদের রান্নাঘর ছাইয়া দিয়া গিয়াছে, অর্থাৎ ছাইয়া বলতে বোঝায় যে খড়ের যে ছাউনিটা সেগুলো ঠিক করে দেওয়া, খড়ের ছাউনি দেওয়া, এইগুলোর ব্যবস্থা করে দিয়েছিল রান্নাঘরে। সে জিজ্ঞাসা করিল, তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ? হ্যাঁ গা। অপু 1.5 পয়সা দিয়া সরু বাঁশের বাঁশি একটা কিনল, আন্ডারলাইন হবে, কত টাকা দিয়ে বাঁশের বাঁশি কিনলো? 1.5 পয়সা মাত্র। বলিল, কোন কোন ফুটোতে আঙুল টেপো হারান কাকা, একবার দেখিয়ে দাও দেখি। অর্থাৎ কিভাবে বাঁশি বাজাতে হয় সেটা শিখিয়ে দিতে বলছে। চড়ক দেখিয়া নানা গায়ের চাষাদের অর্থাৎ চাষিদের ছেলে মেয়েরা রঙিন কাপড় জামা কাপড় কেনে, কেউ বা নতুন কারো শাড়ি পরেন, শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাতে বাজাতে চলিয়াছে। গোষ্ঠ বিহারের মেলা দেখিতে 4-5 ক্রোশ দূর হইতেও লোকজন আসিয়াছিল। সোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাড়ি, ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। শ্রীনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুরি দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সার তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠ বিহার হয়? গোষ্ঠ বিহার বলতে বোঝায় ছোটবেলায় শ্রীকৃষ্ণ গরু যে চড়াতে যেত সেটাকে বলা হয় থেকে গোষ্ঠ বিহার লীলা। ওকে, হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না, মনে মনে ভাবিল। এখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো, আমি মেলা দেখবো বাবা, নিশ্চিন্ত করে চলো যাই। অর্থাৎ কাশিতে গিয়ে যদি চড়কের মেলা দেখতে না পারে তাহলে কি করবে? অপু বায়না ধরবে তার বাবাকে, চলো চড়কের মেলার সময় নিশ্চিন্তপুরে গ্রামে চলো, আমাদের গ্রামে চড়ক মেলা দেখবো। না হয় 2 দিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব, এগুলো প্ল্যান করছে। চড়কের পর দিন জিনিসপত্র বাঁধা ছাদা হইতে লাগিল, মানে হচ্ছে গোটগাট শুরু হলো তাদের মধ্যে। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণি জ্যাঠার ভিটেই নারিকেল গাছটার পাতাগুলো জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাইয়া দেখিয়া অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। কারণ ছোট থেকেই কিন্তু মানুষ হয়েছে গ্রামে, এবার সেই স্থান ছেড়ে যেতে অপুর মন কিন্তু ভারাক্রান্ত হয়ে উঠছে। এই তাহাদের ঘরবাড়ি, ওই বাঁশবন, সলতে খাগির আম বাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি মানে পিকনিক করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। এগুলো জায়গাতে অপু কি করেছিল? সারাদিন দিদি দুর্গার সাথে ঘুরে বেরিয়েছিল, এগুলো পেয়েছিলাম আমরা। ওই অমর নারকেল গাছ কি তাহারা সেখানে যাইতেছে, সেখানে আছে জ্ঞান হইয়া পর্যন্ত এই নারকেল গাছ সে এখানে দেখিতেছে। জ্যোৎস্না রাত্রে পাতাগুলো কি সুন্দর দেখায়। সুমুখ জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখায় দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে 10-25 খেলিয়াছে। কতবার মনে হইয়াছে কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দপুর। অর্থাৎ দিদির সাথে যে ছেলেবেলাকার কথা, খেলাধুলোর কথা, সেগুলো কিন্তু তার মনের মধ্যে স্মৃতিচারণ হচ্ছে অপুর। এখন যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দাওয়ায় মানে বারান্দার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে, সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল খেলিতে পারিবে? কদমতলায় সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? রানুদি কি আছে? এগুলো নিজেকে প্রশ্ন করছে। হ্যাঁ, এছাড়াও প্রশ্ন করছে কি সোনাডাঙ্গার মাঠ আছে? এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছিমিছি ছাড়িয়া যাওয়া? সেই সময় দুপুরে একটা কাণ্ড ঘটে। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে।
কার মা? অপুর মা সর্বজয়া। হরিহরের পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে, সরি, হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া মানে হচ্ছে খাবার দাবার করে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থিতি মানে উপরের দিকে তাকের উপরে কি করছে, জিনিসপত্র কি লওয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। উঁচু তাকের উপর একটা কলসি সরাইতে গিয়া তাহার ভিতর একটা জিনিস গড়াইয়া মেজের উপর পড়িয়া গেল। কি জিনিস দেখা যাক। সে সেটাকে মেজে হইতে কুড়াইয়া লইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হয়ে রইল। ধুলো ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি রইল না। দেখা যাক কি জিনিস সে পেয়েছে। সেই ছোট্ট সোনার কৌটাটা, আর বছর যেটা সেজ ঠাকুরনের বাড়ি হইতে চুরি গিয়াছিল। মনে পড়ছে সেই সোনার কৌটাটা? মারটার খেয়েছিল না তার দিদি, কিন্তু স্বীকার করেনি, চোর সন্দেহে ধরা পড়ে গেছে। মরার পর শেষ পর্যন্ত তার দিদি যে চোর সেটা বুঝতে পারলো অপু, আসলে তার দিদি চুরি করেছে সোনার কৌটাটা। দুপুরে কেহ বাড়ি নাই, কৌটাটা হাতে লইয়া অনেকক্ষণ অন্যমনস্ক ভাবে দাঁড়াইয়া রইল। বৈশাখ দুপুরের তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনের সনসন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে মনে বলিল, দিদি হতভাগী চুরি করে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। কি অবস্থা, মারা গেছে তারপর পাওয়া গেছে জিনিসটা। সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কির দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ঝিমাইতেছে। সেই শঙ্খচিল হচ্ছে একটা পাখির নাম, শঙ্খচিলটা কোনো গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দ্বৈপায়ন হ্রদে লুক্কায়িত প্রাচীন যুগের সেই পরাজিত হতভাগ্য রাজপুত্রের বেদনা করুণ মধ্যাহ্নটা। একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটাটাকে একটান মারিয়া গভীর বাঁশবনের দিকে ছুড়িয়া ফেলিয়া দিল। সোনার কৌটাটা বাঁশবনের দিকে ছুঁড়ে ফেলে দিল, প্রমাণ যাতে কেউ বুঝতে না পারে। আর পরবর্তীকালে দেখ কি বলছে। তাহার দিদি ভুলো কুকুরের ডাক দিলে যে ঘন ঘন ঝোপের ভিতর দিয়া ভুলো হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত, ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বইচি ঝোপের ধারে কোথায় গিয়া সেটা গড়িয়া পড়িল। সোনার জিনিস ঢিলের মতন ছুঁড়ে ফেলে দিল। মনে মনে বলিল, রইল ওইখানে, কেউ জানিতে পারিবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। সোনার কৌটোর কথা অপু কাহাকে আর কিচ্ছু জানাইল না, কখনো জানাই নাই, এমনকি মাকেও না, গোপন রাখতে চাইল ব্যাপারটা। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়োয়ানের গরুর গাড়ি, গাড়োয়ান বলতে বোঝায় যে গরুর গাড়ি চালায়, গরুর গাড়ির চালক, গরুর গাড়ির ড্রাইভারকে গাড়োয়ান বলে। হিরু গাড়োয়ানের আন্ডারলাইন হবে, নাম কি পাচ্ছি, হিরু গাড়োয়ান। গরুর গাড়ি রওনা হইল। সকালের দিকে আকাশে একটু একটু, এবার কিন্তু অপুরা কি করছে, নিশ্চিন্দপুর থেকে কাশী যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে গেছে, বোঝা গেছে, গরুর গাড়িতে চেপে। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টার পূর্বে সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্ন রৌদ্র গাছপালার পথে মাঠে যেন অগ্নি বৃষ্টি করিতেছে। বৈশাখ মাসের তীব্র গরম, তাই না? পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি নে এবার? ঠিক আছে। অপুরা গাড়ি করে করে এগিয়ে যাচ্ছে, পিছে পিছে পটু দৌড়াতে দৌড়াতে আসছে, জিজ্ঞাসা করছে, ও অপুদা, এবার কিন্তু যাত্রাপালা বেশ ভালো হবে, শুনতে পাসনি তুই? ইত্যাদি। অপু বলল, তুই যাত্রাপালার কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠের ধার দিয়া রাস্তা, মেলার চিহ্ন স্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়াগড়ি যাইতেছে। যা হয় মেলা টেলাতে আবর্জনা টাবর্জনা পড়ে থাকে, তাই না? আর গ্রামের মেলা আগেকার দিনে হচ্ছে এই যে ডাবের খোলা, তারপর হচ্ছে কলার খোসা, এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতো প্রচুর।
কাহারা মাঠের এক পাশে রাধিয়া খাইয়াছে, আগুনে কালো মাটির ঢেলা ও এক পাশে কালী মাখার নতুন হাড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল। তাহার যেন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কতদিনের পৈতৃক ভিটা, মানে হচ্ছে ভিটামাটি, ঠিক আছে, বাপ ঠাকুরদার স্থান, পৈতৃক ভিটা, ও পাশের পোড়ো ভিটাতে সেসব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়াছিল। তো যাও বা, মাটির প্রদীপ টিম টিম করিতেছিল, আর সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নিবিয়া গেল। তার মানে বুঝলি, তারা তো চলে যাচ্ছে সেখান থেকে, তারা তো আর আলো, উৎসব, আনন্দ এগুলো তো কিচ্ছু দেখতে পাবে না। তাহলে কি, একটা প্রদীপ নিভে যাওয়ার মতন কি হলো, অন্ধকার হয়ে গেল ব্যাপারটা তার মনের মধ্যে। পিতা রামচাঁদ তর্ক বাগীশ স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুরি বাড়ির সেই দোতলা ঘরখানা। যতক্ষণ দেখা গেল অপু হা করিয়া সেদিকে চাইয়া রইল। তাহার পর একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আসারু যাইবার বাধা রাস্তার উপর উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ার মনে হইল, যা কিছু দারিদ্র, যা কিছু হীনতা, যা কিছু অপমান সব রহিল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, অর্থাৎ নতুন স্থানে নতুন কি করবে, ঘর সংসার করবে, এটাই প্ল্যান করছে। নতুন জীবনযাত্রা, নব সচ্ছলতা। ক্রমে রোদ পড়িল। গাড়ি তখন সোনাডাঙ্গার মাঠের মধ্যে দিয়া যাইতেছিল। তাহলে একটা মাঠ পেরিয়ে আর একটা মাঠে যাচ্ছে। এবার আমাদের এই বইটার লাস্ট অধ্যায় 27 নম্বর, এটা পড়তে গেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে তারা কাশী যাত্রার উদ্দেশ্যে বেরোলো। এবার দেখা যাক লাস্টে কি হচ্ছে। সোনাডাঙ্গার মাঠে অঞ্চলের সকলের বড় মাঠ। এখানে ওখানে বনঝোপ, শিমুল, বাবলা গাছ, খেজুর গাছে খেজুর কাঁদি ঝুলিতেছে, সোদালি ফুলের ঝাড় দুলিতেছে। চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। দূর প্রসারী মাঠের উপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপর হইয়া পড়িয়া আছে। দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই। শুধু আবাদ বলতে বোঝায় জমি জমার মধ্যে ফসল টসল নাই, ঠিক আছে, ওখানে ফসল টসল চাষ হয় না, পরিত্যক্ত জমি মাটি এগুলো পড়ে আছে। শুধুই গাছপালা, বনঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠখানার শ্যামপ্রসাদ। সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূরে আপন মনে বাকিয়া চলিয়াছে। কিছু দূর গিয়া বারাসে মধুখালীর বিল পড়িল। কোন প্রাচীনকালে নদী শুকিয়া গিয়া জীবনের যাত্রাপথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্হিত নদীর বিশাল খাতটা এখনই পদ্ম ফুলে ভরা বিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। তার মানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অপু কি করছে, গরুর গাড়ি করে এগিয়ে যাচ্ছে তার বাবা মার সাথে, বুঝা গেছে। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনার আসা যাওয়া। এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে, এখন হয়তো কোথাও কত দূরে চলিবে। যাওয়া তার সবে আরম্ভ হইল। এইবার হয়তো সেসব দেশ, স্বপ্ন দেখা সে অপূর্ণ জীবন। বাংলার বসন্ত, চৈত্র বৈশাখের মাঠে, বনে বাগানে, যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাক, নবপল্লব নাগকেশর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ ভরা জ্যোৎস্না স্নিগ্ধ দক্ষিণ হাওয়ার উল্লাসে আনন্দ নৃত্য শুরু করিয়াছে। এইরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে এই প্রথম দেখিল। কারণ আমরা জানি যে বসন্ত, চৈত্র, বৈশাখ মাসে কিন্তু চারিদিকে ফুল ফলে ভরে থাকে, তাই না? নতুন ভাবে গাছের মধ্যে কিন্তু কচি কচি পাতা বেরায়, তাই তো। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনের আসিয়া গাড়ি পৌঁছালো। অবশেষে সেই সকালে বেরিয়েছিল, রাত্রেবেলা 10টার সময় এসে কিন্তু উপস্থিত হলো। আজ অনেকক্ষণ হইতে কখন গাড়ি স্টেশনে পৌঁছাবে সেই আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল।
সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই। ও হিরু গাড়োয়ানের গরু দুটার জন্য এরূপ ঘটিল। অর্থাৎ গরুর গাড়ি যা হয় হেলতে দুলতে ধীরে সুস্থে এগায়, তাই না? ওটা এখন দোষ দিচ্ছে, আরে একটু আগে আসতে গেলেই তো রাত এই যে 8টা 8:30টার ট্রেনটা আমি দেখতে পেতাম। ধুর, যা দোষ গরুর দোষ, গরু দুটার জন্য এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত। প্ল্যাটফর্মে একরাশ তামাকের গাঁট সাজানো, দুজন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপাইয়া কি করিতেছে। তামাক বুঝিস তো, বিড়ি সিগারেট পাতাগুলো ব্যবহার করা হয় না, যে পাতাগুলোতে তৈরি হয় সেটা হচ্ছে তামাক পাতা, নেশা জাতীয়। তারপর জ্যোৎস্না পড়িয়া রেলের পাটি চিকচিক করিতেছে। রেলের পাটি বলতে বোঝায় রেলের পাত। রেলের পাতটা হচ্ছে চিকচিক করছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটো লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম দুটো লাল আলো। স্টেশনের ঘরে টেবিলের উপর চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে। লণ্ঠন আগেকার দিনে ব্যবহার করতো সবাই, প্রত্যেকের বাড়িতেই আগে ছিল। এখন লণ্ঠন তো দেখাই যায় না। আগে লোডশেডিং মানে লণ্ঠন, কুপি, মোমবাতি, প্রদীপ মাস্ট। একরাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খড়মের বউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খটখট শব্দ করিতেছে। স্টেশন স্টেশন, বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি, শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। টেলিগ্রাফ এমন একটা মেশিন, ইতিহাসে আমরা পড়েছি মহাবিদ্রোহের সময়, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন বিদ্রোহের সময় কিন্তু এগুলা কিন্তু ছিল ব্যবস্থা। তো এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে বার্তা পাঠানো হতো কিনা, তখন টেলিগ্রাফে বার্তাটা পাঠানো হতো। এখন ফোনে টেলিগ্রাফটা না, সেটা টেলিগ্রাম নাম হয়েছে। ওকে, যাই হোক, তো অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুরের ধারে রাধিয়া খাইবার জোগাড় হইতেছে। তার মানে কি, রাত্রের হচ্ছে খাবার দাবার খাইতে হবে। এবার স্টেশনের পাশে একটা পুকুর ছিল, সেখানে খাবার জোগাড় যন্ত্র আরম্ভ হয়েছে। আর একখানি গাড়ি পূর্ব হইতে সেখানে দাঁড়াইয়া ছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের এক বউ ও একটি যুবক, 18-19 বছর, ঠিক আছে, স্বামী স্ত্রী। তো অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ি। হবিবপুর বলতে সেই আমাদের হবিবপুর না, কিন্তু অন্য হবিবপুর, এটা গল্প অনুযায়ী। বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ি, ভাইদের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটি খুব ভাব হইয়া গিয়াছে। অর্থাৎ অপুর মায়ের সাথে এই যে সহযাত্রী যে বউটি যে ছিল, রান্নার সময় কিন্তু ভাবটা জন্মেছে, বুঝা গেছে। তাহার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে। রান্না একত্র হবে, মানে এক জায়গাতে রান্না হবে, তারপর হচ্ছে ভাগ বাটোয়ারা হবে দুই পরিবারের মধ্যে। বেশ ভালো, পিকনিকের মতন ব্যাপারটা হয়ে গেল। সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হা করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, খোকা, অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে। একজন খালাসিও লোকজনদের হটাইয়া দিতেছিল, কারণ আমরা জানি যখন তীব্র বেগে একটা রেলগাড়ি আসে তখন প্ল্যাটফর্মের সামনে দাঁড়াতে দেয় না। কেন? কারণ হচ্ছে আকর্ষণ করে ট্রেন, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে, ওই জন্য একটা লাইন থাকে প্ল্যাটফর্মে, সেই লাইনটা ক্রস হওয়া যায় না। সকাল কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ, সামনের একেই ইঞ্জিন বলে। কি কাণ্ড। আগেকার দিনের যে বড় বড় ইঞ্জিন গুলো হতো ব্রিটিশ আমলের ট্রেনগুলো, সেগুলো কি হতো, কয়লাতে চলতো, স্টিমে চলতো, এবং ইঞ্জিন গুলো কিন্তু বেশ বড় বড় থাকতো, আর ঝিক 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 এরকম হচ্ছে শব্দ হতো, তাই না, টাইপের বিকট শব্দ হতো। এখন সেরকম হয় না। তো হবিবপুরের বউটা ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাইয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল। মোট ঘাট বলতে বোঝায় মালপত্র সেগুলো ট্রেনের মধ্যে উঠানো হলো। কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা,
গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা, জানলা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইতেছে, তাহা সে আবার চলিবে, সে বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে, নয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো তোমরা সব নামিয়ে যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। তার মানে অপু কল্পনায় ভাবছে, আরে এত বড় ট্রেন যদি কোনো কারণে থেমে যায় এখন, আর যদি এখন হচ্ছে ঘোষণা যদি করে এই ট্রেনটা আর চলবে না, তাহলে হচ্ছে কিরকম ব্যবস্থা দাঁড়াবে। এটা হচ্ছে কল্পনাতে এখন চলে গেছে অপু, ভয় পেয়ে গেছে। তো তারের বেড়ার এদিকে লোকজন, একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিল। অপু মনে হইল লোকটার কৃপার পাত্র, অর্থাৎ ভালো মানুষ। আজিকার দিনে যে গাড়ি চলিল না, সে বাঁচিয়া থাকিবে কি করিয়া? হিরু গাড়োয়ান ফটকের বাহিরে দাঁড়িয়া গাড়ির দিকে চাহিয়া আছে, অর্থাৎ দেখছে তারা উঠেছে কিনা, ঠিকঠাক গেছে কিনা। ঠিক আছে, হিরু গাড়োয়ান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে উপরে গাড়িতে চললো কিনা, মানে ট্রেনে চললো কিনা। তখন গাড়ি চলিল। অদ্ভুত অপূর্ব দুলুনি, কারণ আমরা জানি যে ট্রেন যাত্রার সময় কিন্তু হালকা দুলে, তাই না? তো অপু কি করছে, সেই দুলুনিটা অনুভব করছে। ফার্স্ট টাইমে অপু চড়েছে, তো দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন, তামাকের গাঠ, হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুখড়ের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলো শট শট করিয়া দুদিকের জানলার পাশ কাটিয়া ছুটিয়া পালাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি? মাঠখানে যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপঝাপ গাছপালা, উলু খগের ছাউনি, ছোট ছোট চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জাতা পেশার মতো একটানা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা! মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যাল খানাও ক্রমে মিলিয়া যাইতেছে। কারণ আমরা জানি যে ট্রেন যত এগিয়ে যায়, পিছন দিকে যেগুলো সিগন্যাল সেগুলো কি হয়, আর দেখা যায় না একটা সময়ের পর, তাই না? অপু এটা দেখতে পাচ্ছে, অপুর সামনে এগিয়ে চলছে ট্রেনে করে। অনেকদিন আগের সেই দিনটা, সে ও দিদি, আর একটা ঘটনা মনে পড়ে গেছে তার শৈশবের, দিদির সাথে কাটানো মুহূর্ত। দেখা যাক কি বলছে। সে ও দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ডিঙিয়ে ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়েছিল, সেদিন আর আজ কতটা পার্থক্য তাদের মধ্যে। সেদিন দেখতে পেয়েছিল না কিন্তু, আর আজ অপু দেখতে পেয়েছে, অথচ দিদি নাই। কি অদ্ভুত ভাগ্যের পরিহাস! ওই যেখানে আকাশের তলে আশুরু দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরি ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তরে বুড়ো জামতলাটা, তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাইয়া আছে। কল্পনা করছে দিদি এর তো দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথে না হলেও, আর দিদি আমাদের দূর থেকে দেখছে ট্রেন যাত্রাটা। কল্পনা করছে তাহাকে কেউ লইয়া আসে নাই, সবই ফেলিয়া আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনের খেলা করবার পথঘাটে, বাসবনে, আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহস্পর্শ ছিল নিশ্চিন্দপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। যে বাড়িকে কেন্দ্র করে, যে স্থানকে কেন্দ্র করে দিদির সাথে এতটা মুহূর্ত কেটেছে অপুর, সেই চিহ্নটুকু আর ধরে রাখতে পারলো না অপু তাই মনে মনে ভাবছে যে তোকে তো ধরে রাখা গেলই না, এর পাশাপাশি তোর স্মৃতি চিহ্নগুলোও আমি ধরে রাখতে পারলাম না, তাই না? তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না, মা নয়, কেউ নয়, কেহ তাহাকে ছাড়িয়া আসিয়া দুঃখিত নয়। অর্থাৎ সবাই দিদির স্মৃতি ভুলে যেতে চায়, কিন্তু অপু আর দিদির স্মৃতিটা ভুলতে পারছে না। তাই মনে মনে ভাবছে, কিন্তু প্রকাশ করতে কাউকে পারছে না তার মনের দুঃখ। বুঝে গেছে? হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না।
কত কি মনে আসিল, অল্প এক মুহূর্তের মধ্যে আতুরী ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠাবাড়িটা, চালতে তলার পথ, রানুদি, হ্যাঁ, কত বৈকাল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদির কত না মেটা সাথ, দিদি এখনো একদৃষ্টে চাইয়া আছে। এরপর লাস্ট অংশ, পরক্ষণেই তাহার মনের মধ্যে অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাহিল। এবার চোখে জল চলে এসছে, চোখ ছলছল করে উঠেছে দিদির কথা ভেবে। আমি চাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছা করে ফেলেও আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যই সে ভুলে নাই। উত্তর জীবনে নীলকুন্তলা সাগর মেখলা ধরণীর সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় হইয়াছিল, ঠিক আছে। কিন্তু যখনই গতির পুলকে তাহার দেহ, সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, সমুদ্রগ্রামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত, হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত, মানে হচ্ছে আঙুর লতা, দ্রাক্ষা মানে আঙুর বোঝায়, দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত, দ্রাক্ষাকুঞ্জ মানে কি থোকা থোকা আঙুর বোঝায়, কুঞ্জবেষ্টিত কোন নীল পর্বত স্থানু সমুদ্রে বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। তখনই এইসব সময়ে তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠার অন্ধকার ঘরে রোগ শয্যাগ্রস্ত এক পাড়া গায়ের গরিব মেয়ের কথা, অর্থাৎ দিদির কথা এখানে বলছে। অপু সেরে উঠলে, আমায় একদিন রেলগাড়ি দেখাবি, সেই যে দিদি বলেছিল কথাটা, ওটা এখন মনে পড়ছে ট্রেনে বসে। মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলিয়া গেল। অর্থাৎ অপুর জীবনে দিদিকে কেন্দ্র করে পুরনো দিনের যে স্মৃতিগুলো ঠিক এইভাবেই সময়ের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। আমাদের পথের পাঁচালী পাঠ্যাংশে যতখানি রয়েছে এখানেই আজকে শেষ হলো। তবে এখানে কিন্তু শেষ নয়, আসল পথের পাঁচালী সম্পূর্ণ যদি কেনা যায় আরও কিন্তু কিছু রয়েছে। কি রয়েছে বলে দিচ্ছি খুব ছোট্ট করে। এই যে কাশিতে যে যাচ্ছে সপরিবারে, সেখানে অপুর কিন্তু কর্মজীবনের আগের মুহূর্তটা কাটবে কাশিতে গিয়ে, ঠিক আছে। বিভিন্ন ঘটনাবলী, কাশিতে গিয়ে কি ঘটনা ঘটেছে না ঘটেছে ইত্যাদির বিবরণ কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থটাতে রয়েছে, খুব সুন্দর। পরবর্তীকালে বইমেলা বা বইয়ের দোকান থেকে যদি কিনিস তাহলে পড়িস অবশ্যই। তাহলে বোঝা গেল, এখানে শেষ হলো।